হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তাহলে তোমাদের জন্য একটা নতুন আমরা সিরিজ নিয়ে এসেছি, যেখানে তোমাদের একটা কোয়েরি ছিল যে স্যার আর্টিকেল তো আপনি করাচ্ছেন, কোনো অসুবিধা আমাদের হচ্ছে না, কিন্তু স্যার মেন্সের এরকম অনেক প্রশ্ন রয়েছে যেগুলো এখন কিন্তু সাব আর্টিকেল রিলেটেড রয়েছে। তো তোমাদেরকে বলে দিই, এই যে 2023-এর যে আমাদের মেন্সের পেপারটা যদি তোমরা দেখো, সেখানে দেখবে যে কেস রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন রয়েছে এবং সাব আর্টিকেল রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। তো আমাদের যে এই সিরিজটা শুরু হচ্ছে, যেখান থেকে আমরা আর্টিকেল ডিসকাস করব এবং আর্টিকেল রিলেটেড যে সাব আর্টিকেল গুলো রয়েছে, যে সাব ক্লজ গুলো রয়েছে, সেইগুলো কিন্তু আমরা ডিসকাস করব প্রত্যেকটা পার্ট ধরে ধরে। তাহলে আমরা জানি পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি রয়েছে। পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে ইউনিয়ন এবং তার টেরিটরি, এবং সেখানে আমরা দেখব যে আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4 কিন্তু আমাদের রয়েছে, যেটা আমাদের টেরিটরি ইন্ডিয়াতে কি কি রয়েছে, মানে স্টেট কি কি রয়েছে, কত এখতিয়ার রয়েছে ইন্ডিয়ান টেরিটরির, এবং তার সাথে সাথে যে কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলো রয়েছে তার ব্যাপারে কথা বলছে। এবং আর্টিকেল 2, 3, 4 এ আমরা কিন্তু দেখতে পারবো যে এক্সটার্নাল বলতে যদি ইন্ডিয়া বাইরের কোনো টেরিটরিকে নিজের আন্ডারে ইনকর্পোরেট করে, তাহলে সেটাকে কি বলা হবে, তার কি কি ক্লজ রয়েছে। আমরা দেখবো আর্টিকেল 3 তে ইন্টারনাল যদি কোনো রকম চেঞ্জেস হয়, তাহলে সেজন্য রয়েছে আর্টিকেল 3, এবং সেই চেঞ্জেস গুলো কিরকম ভাবে করা হবে, সিম্পল মেজরিটিতে না স্পেশাল মেজরিটিতে, সেটা আমরা দেখবো আর্টিকেল 4 এ। এবং তার সাথে সাথে কি কি রিলেটেড সাবক্লজ রয়েছে সেইগুলো কিন্তু আমরা দেখব। তাহলে আর বেশি দেরি না করে তোমাদের আজকের যে আমাদের টপিক, সেটা হচ্ছে ইন্ডিয়া, ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি, আর্টিকেল 1 to 4 উইথ সাব আর্টিকেলস। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। তাহলে দেখো আর্টিকেল 1 এ কি বলছে। আর্টিকেল 1 ডিসকাস করছে নেম এন্ড টেরিটরি অফ ইউনিয়ন। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা তোমরা দেখো যে আর্টিকেল 1 এবং আর্টিকেল 1 এর যদি আমরা সাব আর্টিকেল দেখি, তাহলে বুঝতে পারছো এখানে বলা রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বা ইন্ডিয়া অর্থাৎ ভারত, তার কিন্তু মিনিং সেম, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করার কিন্তু জায়গা নেই। তাহলে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। তাহলে এই জিনিসটা একটু লক্ষ্য করো যে আর্টিকেল 1 যেটা ডিসকাস করছে ইন্ডিয়ার নেম এবং ইন্ডিয়ার আন্ডারে কি কি টেরিটরি রয়েছে, তার সাব আর্টিকেলের প্রথমে কি রয়েছে, ইন্ডিয়া অর ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেট। তাহলে এই যে সাব আর্টিকেলটা, এটা কি সিগনিফাই করছে আমরা আগে বুঝবো। তাহলে একটুখানি দেখো এটা কি কি সিগনিফাই করছে। এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এটা কিন্তু সিগনিফাই করছে দুটো জিনিস, এবং এই প্রশ্নটা WBCS এর 2023-এও এসেছিল। তাহলে ইন্ডিয়া আর্টিকেল 1 কি ডেসক্রাইব করছে, ইন্ডিয়াকে অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট রাদার দ্যান এ ফেডারেশন অফ স্টেট। যদি আমরা ইউনাইটেড স্টেটস দেখি, সেখানে আমরা দেখব যে যুক্তরাষ্ট্র কাঠামো কিন্তু খুবই শক্তিশালী, এবং ইউনাইটেড স্টেটসে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে ইউনাইটেড স্টেটসের ফেডারেল স্ট্রাকচার এতটাই স্ট্রং যে রাজ্যগুলো কিন্তু সমান পাওয়ার পাচ্ছে যতটা ইউনিয়ন পাচ্ছে। এক্সাম্পল, ইউনাইটেড স্টেটসের রাজ্যগুলো যদি চায় নিজেদের সংবিধান তৈরি করতে পারে, এবং রাজ্যগুলোর কিন্তু নিজের নাগরিকত্ব আছে, তার মানে ইউনাইটেড স্টেটসে কিন্তু ডাবল সিটিজেনশিপ রয়েছে। তুমি ইউনাইটেড স্টেটসের নাগরিক, সাথে সাথে যেই রাজ্যে তুমি বসবাস করছো তুমি কিন্তু সেই রাজ্যেরও নাগরিক। তাহলে এখানে কিন্তু আমরা ফেডারেশন অফ স্টেটকে ইউজ করছি না, আমরা ইউজ করছি ইউনিয়ন অফ স্টেটকে। কেন? তার কারণ আমাদের ফেডারেল স্ট্রাকচার হওয়া সত্ত্বেও আমরা প্রাধান্য দিচ্ছি ইউনিয়নকে। তার কতগুলি কারণ আছে। তার কারণ কি? তার কারণ আমাদের কান্ট্রি কিন্তু বিশাল, এবং ইন্ডিয়ার ফ্রিডমের আগে কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল, যার সাইজ, যার পপুলেশন, যার ডাইভার্সিটি আরো কিন্তু বড় ছিল। এই জন্য সবাইকে রিপ্রেজেন্ট করার জন্য এবং ইন্ডিয়ার সাইজ দেখে কি করা হচ্ছে, এটাকে কিন্তু বলা হচ্ছে ইউনিয়ন বলা হচ্ছে, এবং ইউনিয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে আমাদের একটি যুক্তরাষ্ট্র কাঠামো থাকা সত্ত্বেও আমাদের কিন্তু একটা
ইউনিয়নের ওপরে একটা টেন্ডেন্সি রয়েছে, একটা সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি রয়েছে। এই জন্য অনেকেই আমাদের যে ইউনিয়ন অফ স্টেটস রয়েছে সেটাকে কি করে ডিসক্রাইব করে, সেটাকে ডিসক্রাইব করে অ্যাজ কোয়াসি ফেডারেল, অ্যাজ কোঅপারেটিভ ফেডারেলিজম বা ফেডারেলিজম উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি। এবার এই কথাটার মানে কি? এই কথাটার দেখো দুটো মানে রয়েছে। প্রথমটা কি রয়েছে? প্রথমে বলা হচ্ছে ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট দ্য রেজাল্ট of an agreement among the states like the American Federation. যদি আমরা আমেরিকান ফেডারেশন বা ইউনাইটেড স্টেটস কে দেখি তাহলে আমরা কিন্তু সেখানে দেখতে পারবো নামটাই দেখো ইউনিয়ন স্টেটস, মানে 50টা রাজ্য একসাথে ইউনাইটেড হয়ে ইউনাইটেড স্টেটস অ্যাজ আ কান্ট্রিকে কিন্তু তৈরি করছে। তাহলে এই 50টা রাজ্যের মধ্যে এগ্রিমেন্টের মাধ্যমে ইউনাইটেড স্টেটস অ্যাজ আ কান্ট্রি গঠন করা হচ্ছে। কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু এরকম না, আমরা কোনো রাজ্যের সাথে কোনো রকমের এগ্রিমেন্ট করিনি। এবং আমাদের এইখানে যদি বলতে চাও যে সার্বভৌমকে, সভারেনকে, তাহলে একমাত্র ইন্ডিয়ান ইউনিয়ন। এবং তোমরা যদি রিসেন্টলি এই যে আর্টিকেল 370 আমাদের অ্যাবলিশ করে দেয়া হলো, অ্যাব্রোগেট করে দেয়া হলো, সেইখানেও কিন্তু সুপ্রিম কোর্টের ডিসিশন রয়েছে যে ইন্ডিয়াতে সভারেন কিন্তু ইন্ডিয়ান ইউনিয়ন, কাশ্মীরের কিন্তু কোনো সভারেনিটি নেই, তেমনি কোনো রাজ্যেরও কোনো সভারেনিটি নেই। তাহলে ইন্ডিয়া ইজ নট দ্য রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট। রাজ্য একসাথে এগ্রিমেন্ট করে ইন্ডিয়াকে কিন্তু বানায়নি। প্রথমে ইন্ডিয়ান ইউনিয়ন ক্রিয়েট হয়েছে, তারপরে আমরা রাজ্যগুলিকে কিন্তু অ্যাড করেছি। এবং সভারেন বলতে এখানে কিন্তু ইন্ডিয়া শুধুমাত্র সার্বভৌম, কোনো কিন্তু রাজ্য না। দ্বিতীয় দেখো কি বলছে, বলছে নো স্টেট হ্যাভ দ্য রাইট টু সিসিড ফ্রম দ্য ইউনিয়ন। তার মানে কি? কোন রাজ্য চাইলেও আজকে ইন্ডিয়ান ইউনিয়ন ছেড়ে বেরিয়ে নিজের কোনো একটা দেশ ক্রিয়েট করতে পারবে না। ইউনাইটেড স্টেটসে কিন্তু এটা রয়েছে। ইউনাইটেড স্টেটস যেহেতু একটা এগ্রিমেন্টের মাধ্যমে তৈরি হয়েছে, তাহলে রাজ্যগুলো কিন্তু সেই এগ্রিমেন্ট ভাঙতে পারে এবং ইউনাইটেড স্টেটস ছেড়িয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে রয়েছে কোনো রাজ্য ইন্ডিয়া ছেড়ে সিসিড করতে পারবে না, সেপারেট হতে পারবে না, এবং তারই ভিত্তিতে কিন্তু কোনো রকমের তারা কোনো রকম কান্ট্রি ক্রিয়েট করতে পারবে না। তাহলে এই দুটো কিন্তু আমাদের বোঝাচ্ছে। তার মানে কি? তার মানে আমাদের ইউনিয়ন হচ্ছে ইনডেস্ট্রাক্টেবল, কোনোদিনও ইউনিয়নকে কিন্তু ডিস্ট্রয় করা যাবে না। এটি বলছে কোথায়? আর্টিকেল 1 তার সাব আর্টিকেলে। এবারে আমরা যদি আর্টিকেল 1 এর সাব আর্টিকেল 2 ক্লজ দেখি তাহলে দেখো কি বলছে। বলছে the states and the territories thereof shall be specified in the first schedule। তার মানে কি? আগেই তোমাদের ক্লাস শুরু করার আগেই আমরা বলেছিলাম ফার্স্ট শিডিউলে উল্লেখ রয়েছে রাজ্যের, মানে কোন কোন রাজ্যগুলো আন্ডার দ্য ইন্ডিয়ান টেরিটরি রয়েছে, এবং তার সাথে সাথে কি উল্লেখ রয়েছে যে ইন্ডিয়ার আন্ডারে কি কি টেরিটরি রয়েছে। তাহলে আর্টিকেল 1 এর সাব আর্টিকেল 2 কি বলছে? সাব আর্টিকেল 2 বলছে যে ইন্ডিয়ার আন্ডারে যে রাজ্যগুলো রয়েছে বা রাজ্যগুলোর যে এখতিয়ার রয়েছে সেটি নিয়ে কোথায় উল্লেখ রয়েছে? তার উল্লেখ রয়েছে ফার্স্ট শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে। নেক্সট আমরা দেখব আর্টিকেল 1 সাব আর্টিকেল 3, এবং সাব আর্টিকেল 3 এর কিন্তু তিনটে সাব ক্লজ রয়েছে এ বি সি। কি দেখব? তাহলে টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে কি কি পড়ছে, টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে কি কি পড়ছে আমরা এখানে দেখছি যে আর্টিকেল 1 এর সাব আর্টিকেল 2 তে কিন্তু টেরিটরি বলেও বলছে। তাহলে আমরা আর্টিকেল 1 এর সাব আর্টিকেল 3 তে এই ইন্ডিয়ান ইউনিয়নের মধ্যে কি কি টেরিটরি পড়ছে সেটা নিয়ে দেখবো। তাহলে দেখো কি কি টেরিটরি পড়ছে। পড়ছে দ্য টেরিটরিজ অফ দ্য স্টেট, তার মানে একটি রাজ্যের কি বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির কথা উল্লেখ করা হচ্ছে। দ্বিতীয় কি হচ্ছে? কেন্দ্রীয় শাসিত অঞ্চল, যে ইউনিয়ন টেরিটরি গুলো রয়েছে সেই ইউনিয়ন টেরিটরির যে টেরিটরি গুলো রয়েছে তার কথা বলা রয়েছে ফার্স্ট শিডিউলে। এবং such other territories that may be acquired, তার মানে এমন টেরিটরিরও উল্লেখ করা রয়েছে যেগুলো আমরা পরবর্তীকালে কিন্তু অ্যাকোয়ার করেছি। ফর এক্সাম্পল পন্ডিচেরি। পন্ডিচেরি তোমরা জানো এটা কিন্তু 1950 তে ইন্ডিয়ার পার্ট ছিল না। 1963 ইউনিয়ন টেরিটরি অ্যাক্টের দ্বারা, পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা আমরা কিন্তু পন্ডিচেরিকে ইন্ডিয়াতে অ্যাকোয়ার করি। সেম
সিকিমের ক্ষেত্রেও দেখো, সিকিমে 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা সিকিমকে আমরা ফুল পার্মানেন্ট স্টেটহুড দিই। তাহলে আমরা ফিউচারে যে টেরিটরি গুলোকে অ্যাকোয়ার করব সেইগুলো কিন্তু ইন্ডিয়ান ইউনিয়ন বা ইন্ডিয়ান টেরিটরির আন্ডারে পড়বে। তাহলে এই হচ্ছে ডিসকাস করছে আমার আর্টিকেল 1। এবার আমি চলে যাচ্ছি আর্টিকেল 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে দেখো আর্টিকেল 2 কি বলছে। আর্টিকেল 2 বলছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। খুব উল্লেখযোগ্য কিন্তু এই কথাটা, অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। মানে পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছে, আমাদের যে সংসদ রয়েছে সেই পার্লামেন্ট, লোকসভা রাজ্যসভাকে ক্ষমতা দিচ্ছে যে তারা আইন তৈরি করে কোন জায়গাকে ইন্ডিয়ার মধ্যে অ্যাডমিট করতে পারে বা নতুন কোন রাজ্য এস্টাবলিশ করতে পারে। তাহলে খুব ইম্পর্টেন্ট এই ক্ষমতাটা কিন্তু মাথায় রাখবে। এই যে তোমাদেরকে বললাম যে পার্লামেন্ট কিন্তু পরবর্তীকালে পার্লামেন্টারি অ্যাক্টের দ্বারা পন্ডিচেরিকে ইন্ডিয়াতে অ্যাকোয়ার করলো। তাহলে একটা টেরিটরি ছিল যেটা পন্ডিচেরি, কিন্তু সেটা ইন্ডিয়ান ইউনিয়নের আন্ডারে ছিল না। পরবর্তীকালে 1963-তে পার্লামেন্ট অ্যাক্টের দ্বারা পন্ডিচেরিকে কিন্তু ইন্ডিয়াতে অ্যাকোয়ার করলো। সেম জিনিসটা আমরা সিকিমের ক্ষেত্রেও দেখতে পারবো, সেম জিনিসটা আমরা গোয়ার ক্ষেত্রেও দেখতে পারবো। তাহলে যদি ইন্ডিয়ান পার্লামেন্ট চায় তারা ল বানিয়ে কোনো একটা জায়গাকে ইন্ডিয়ান টেরিটরিতে অ্যাকোয়ার করতে পারে এবং সেই জায়গাটাকে স্টেটহুড, রাজ্যের কিন্তু ছাপ বা স্টেটহুড কিন্তু দিতে পারে। যেরকম আমরা সিকিমের ক্ষেত্রে দেখলাম, সিকিমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 35th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সিকিমকে অ্যাসোসিয়েট স্টেট বানানো হয়, অ্যাসোসিয়েট স্টেট বানানো হয়। এবং 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমরা দেখলাম সিকিমকে এই যে স্টেটহুড বা রাজ্যের যে উপাধি সেটা কিন্তু দেয়া হয় এবং সিকিম বিকেম আওয়ার স্টেট। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। আমরা কোনো টেরিটরিকে অ্যাডমিট করতে পারি বা সেই টেরিটরিটাকে রাজ্য হিসেবে এস্টাবলিশ করতে পারি। মাথায় রাখবে এটা কিন্তু অনেকটা এক্সটার্নাল টেরিটরি নিয়ে ডিল করছে, মানে যেটা ইন্ডিয়ার বাইরে যে টেরিটরি গুলো রয়েছে সেটা কিন্তু আর্টিকেল 2 নিয়ে ডিল করছে। এবার দেখো একটা এক্সাম্পল যেখানে আমি তোমাদের লিখে দিয়েছি, সেটা হচ্ছে আর্টিকেল 2A, এটা আগে ছিল এখন নেই, যেখানে সিকিম একটা টেরিটরিকে পার্লামেন্ট অ্যাকোয়ার করলো এবং সেই সিকিমকে আমরা কিন্তু স্টেটহুড দিলাম। তাহলে সিকিম যেটা চোগল ডাইনেস্টির আন্ডারে ছিল, পরবর্তীকালে কিন্তু সিকিমকে আমরা অ্যাসোসিয়েট স্টেট হিসেবে অ্যাকোয়ার করলাম 10 শিডিউলের মাধ্যমে। এবং এই 10 শিডিউল কিন্তু এখন আর নেই, 10 শিডিউলে এখন অ্যান্টি ডিফেকশন ল নিয়ে কথা বলা হচ্ছে এবং এই 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে সিকিমকে শুধু আমরা স্টেটহুডই দিইনি, 10 শিডিউলও কিন্তু আমরা অ্যাবলিশ করে দিয়েছি, সেটা কিন্তু এখন অন্য জিনিস রয়েছে। তাহলে এই হচ্ছে একটা এক্সাম্পল আর্টিকেল 2 এর। এবার আমি চলে যাচ্ছি আর্টিকেল 3-তে। খুব ইম্পর্টেন্ট এই ইভেন্টটা কিন্তু বোঝার, একটুখানি বুঝবে। আর্টিকেল 3 দেখো অনেকগুলো কথা বলছে, ফরমেশন অফ নিউ স্টেট, অল্টারেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অর নেমস অফ দ্য এক্সিস্টিং স্টেট। খুব ভালো করে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করো এবং এর ভিত্তিতে দেখো কি বলছে আর্টিকেল 3 সাবক্লজ 8-তে কি বলছে, প্রথমটা আমরা দেখব। ফর্ম আ নিউ স্টেট by separation of territory from any state or uniting two or more state or parts of state or by uniting any territory to be a part of any state। দেখো এবারে ব্যাপারটা কি হচ্ছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আগে তোমাদেরকে এই ব্যাপারটা বোঝাই, তারপর এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো কি বলছে, বলছে যে একটা স্টেটের একটা বাউন্ডারিকে কেটে ইন্ডিয়ান ইউনিয়ন সেটিকে স্টেট বানাতে পারে বা দুটো স্টেটের বাউন্ডারিকে কেটে ইন্ডিয়ান ইউনিয়ন একটা স্টেট বানাতে পারে। তাহলে এটা কিন্তু আমার বেসিক্যালি ডিল করছে ইন্টারনাল চেঞ্জেস নিয়ে, মানে ইন্ডিয়ার মধ্যে যে চেঞ্জেস গুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু বেসিক্যালি এটা আমার ডিল করছে। তাহলে কি বলা হচ্ছে, একটি নতুন রাজ্য ইউনিয়ন গঠন করতে পারে একটা রাজ্য টেরিটরিকে নিয়ে
বা দুটো রাজ্য টেরিটরিকে ইউনাইট করে একটা রাজ্য কিন্তু ক্রিয়েট করতে পারে। এক্সাম্পল, অবশ্যই তোমাদের একটা এক্সাম্পল দেব। দেখো এক্সাম্পলটা এইখানে, দেখো একটা জাস্ট আমি এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, জাস্ট এটাকে এক্সাম্পল হিসেবে নাও, কোনো কম্পেয়ার এখানে করতে হবে না। আমি যদি ইন্ডিয়ার এই ম্যাপটা দেখি, ইন্ডিয়ান ম্যাপে তোমরা এখানে ভালো করে একটা জিনিস দেখতে পাচ্ছ যে আন্ধ্রপ্রদেশ, এই আন্ধ্রপ্রদেশ, ইউনাইটেড আন্ধ্রপ্রদেশের যে টেরিটরিটা ছিল, সেই টেরিটরি থেকে নর্দার্ন পার্টটাকে কেটে আমরা কি তৈরি করলাম? আমরা 2014 সালে তেলেঙ্গানাকে গঠন করলাম, যার ক্যাপিটাল হায়দ্রাবাদ। তাহলে দেখো এটা কিন্তু ইন্টারনাল চেঞ্জ নিয়ে আমরা কথা বলছি। তাহলে এরকমও হতে পারত যে অন্ধ্রপ্রদেশ বা অন্য একটা স্টেটের টেরিটরিকে সেপারেট করে তেলেঙ্গানা গঠন করা হলো, এখানে অন্য স্টেটের টেরিটরিকে সেপারেট করা হয়নি, ইউনাইটেড আন্ধ্রপ্রদেশের যে টেরিটরি রয়েছে সেটাকে সেপারেট করে একটা নতুন রাজ্য বা স্টেট ক্রিয়েট করা হচ্ছে। তাহলে আর্টিকেল 3 যে সাবক্লজ এটা আমরা দেখছি, সেখানে আমরা দেখতে পারলাম যে একটি নতুন রাজ্য এস্টাবলিশ করা যেতে পারে বাই ইন্টারনাল চেঞ্জ। দ্বিতীয়, ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট। তার মানে যদি ভারত সরকার মনে করে কোন একটা রাজ্যের, মনে করো এই এরিয়াটা রয়েছে, কিন্তু সেই এরিয়াকে যদি ইন্ডিয়ান ইউনিয়ন চায় সেটাকে কিন্তু বাড়াতে পারে, মানে আরো এক্সটেন্ড করতে পারে। আজকে বেঙ্গল ফর এক্সাম্পল একটা নির্দিষ্ট টেরিটরির মধ্যে রয়েছে, কিন্তু বেঙ্গলকে এক্সটেন্ড করার জন্য বিহারের কিছু অংশ কিন্তু বেঙ্গলে তারা অ্যাড করে দিতে পারে যাতে বেঙ্গলকে এক্সটেন্ড করা যায়। তাহলে রাজ্যকে এক্সটেন্ড করা যেতে পারে। ডিমিনিশ দ্য এরিয়া অফ এনি স্টেট, যদি বেঙ্গলের কিছু জায়গা মানে বিহারের কিছু জায়গা যদি বেঙ্গলে অ্যাডিশন করা হয় তাহলে অটোমেটিক্যালি বিহারের কিছু জায়গা সাবস্ট্রাক্ট করা হবে, ডিমিনিশ করা হবে। এরকমই কিছু রাজ্যের টেরিটরিকে বাদ দিয়ে সেটা কিন্তু অন্য স্টেটের সাথে জুড়ে দিতে পারে ইন্ডিয়ান ইউনিয়ন। নেক্সট দেখো কি বলছে, অল্টার দ্য বাউন্ডারি অফ এনি স্টেট। স্টেটের যে বাউন্ডারি রয়েছে, স্টেটের যে বাউন্ডারিটা রয়েছে সেই বাউন্ডারির ক্ষেত্রেও যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট চায় সেক্ষেত্রেও কিন্তু অল্টার করতে পারে। এটি কোথায় রয়েছে? আর্টিকেল 3 সাবক্লজ ডি তে। এবং আর্টিকেল 3 সাবক্লজ ই তে কি রয়েছে? অল্টার দ্য নেম অফ এনি স্টেট। দেখো আমার মনে আছে 2015-16 হয়তো হবে, আমি হয়তো ভুল হতে পারি, একটুখানি শুধরে দিও কমেন্ট সেকশনে। সেইখানে ওয়েস্ট বেঙ্গলের নাম বাংলা রাখার জন্য আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু একটা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাবটাকে কিন্তু এখনো অবধি বাস্তবায়িত করা হয়নি। কেন? তার কারণ এই যে রাজ্যের নাম পরিবর্তন, এটা একমাত্র করতে পারে ইন্ডিয়ান ইউনিয়ন, মানে পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার কিন্তু এটি করতে পারবে না। এই জন্যই কিন্তু এটি এখনো অবধি বাস্তবায়িত হয়নি। তাহলে যে কোনো আমরা দেখলাম ইন্টারনাল চেঞ্জ উইথিন ইন্ডিয়া, এটা কিন্তু ইন্ডিয়ান ইউনিয়ন করতে পারবে, সেটা রাজ্য ক্রিয়েট হোক না কেন, রাজ্যের বাউন্ডারি অল্টারেশন হোক না কেন, রাজ্যের নাম পরিবর্তন হোক না কেন, এটা কিন্তু আর্টিকেল 3 তে ইন্ডিয়ান ইউনিয়ন করতে পারে। এবার দেখো আমরা চলে যাচ্ছি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা অংশে। দেখো এত কিছু লেখা তোমাদের পড়তে হবে না, জাস্ট দুটো জিনিস খেয়াল রাখবে। আর্টিকেল 3 তে যে ইন্টারনাল কিছু যে আমি চেঞ্জেস করব, অল্টারেশন করব, তার জন্য মাথায় রাখবে বিল একমাত্র ইন্ট্রোডিউস হতে পারে কোথায়? পার্লামেন্টের কাছে। ভালো করে এই জিনিসটি মাথায় রাখবে। কি বললাম? তাহলে আর্টিকেল 3 তে যদি আমাকে ইন্টারনাল কোন রকম চেঞ্জেস করতে হয় তার জন্য বিল একমাত্র ইন্ট্রোডিউস করা হবে কোথায়? পার্লামেন্টের কাছে। কোথায়? পার্লামেন্টের কাছে। কিন্তু ইন্ট্রোডিউস করার আগে প্রেসিডেন্টের পারমিশন লাগবে। কার পারমিশন লাগবে? রাষ্ট্রপতি প্রেসিডেন্টের পারমিশন লাগবে। এবং যে রাজ্যের বাউন্ডারি বা যে রাজ্যের নাম আমি চেঞ্জ করতে চাইছি সেই রাজ্য সরকারের সাথে প্রেসিডেন্ট একটা পরামর্শ করবে। কি করবে? পরামর্শ করবে যে আমরা এটা চেঞ্জ করতে চাইছি, আপনাদের কি ওপিনিয়ন
সেটা আপনারা এক্সপ্রেস করে জানান, সেটা আপনারা এক্সপ্রেস করে কিন্তু জানান। তাহলে এই তিনটে জিনিস আমার খেয়াল রাখবে। এই আর্টিকেল 3 তে চেঞ্জেসের জন্য বিল ইন্ট্রোডিউস হবে কোথায়? পার্লামেন্টের কাছে। কার রেকমেন্ডেশন লাগবে? প্রেসিডেন্টের, এবং প্রেসিডেন্ট কিন্তু রাজ্যের, সেই রাজ্যে যে রাজ্যের চেঞ্জেস হচ্ছে তার স্টেট লেজিসলেচারের কিন্তু এক্সপ্রেস ওপিনিয়ন নেবে। ওকে, এবার দেখো আর্টিকেল 4 যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে চেঞ্জেস গুলো করা হচ্ছে, তার মানে আর্টিকেল 2 যেটা এক্সটার্নাল চেঞ্জ, আর্টিকেল 3 যেটা ইন্টারনাল চেঞ্জ যেটা করা হচ্ছে, সেটা কি করে করা হবে যদি তোমাদেরকে প্রশ্ন করি, তাহলে মাথায় রাখবে এই যে চেঞ্জেস গুলো করা হচ্ছে এটা কিন্তু সিম্পল মেজরিটি অফ পার্লামেন্টই করা যাবে, তার জন্য কোন রকম স্পেশাল মেজরিটির কিন্তু দরকার লাগে না। ইট ক্যান বি ডান থ্রু এ সিম্পল মেজরিটি। এবার যদি আমরা আর্টিকেল 4 এর ক্লজ 1টা পড়ি, তাহলে দেখো কি বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? বলছে আর্টিকেল 1 এ বলছে, আর্টিকেল 4 এর সাবক্লজ 1 এ বলছে যে 2 এবং 3 আর্টিকেলে যদি কোনো রকম চেঞ্জেস করতে হয়, সেই চেঞ্জেসটা কিন্তু একমাত্র করবে পার্লামেন্ট লয়ের দ্বারা। কে করবে? পার্লামেন্ট করবে লয়ের দ্বারা, অ্যাজ দে মে ডিম নেসেসারি। ডিম নেসেসারি বলতে তারা যেটা ভালো বুঝবে তারা কিন্তু করতে পারে আর্টিকেল 2, আর্টিকেল 3 চেঞ্জের ক্ষেত্রে। তাহলে আমরা কি দেখলাম? আমরা আগে দেখেছিলাম আর্টিকেল 3 তে একমাত্র পার্লামেন্ট চেঞ্জ করছে, এখানে কিন্তু আমরা এটাও দেখলাম আর্টিকেল 4 সাবক্লজ 1 এ বলা হচ্ছে আইনের দ্বারা আর্টিকেল 2, আর্টিকেল 3 তে চেঞ্জ কিন্তু করতে পারে একমাত্র পার্লামেন্ট, অ্যাজ দে ডিম নেসেসারি। নেক্সট দেখে নাও কি বলা হচ্ছে আর্টিকেল 4 সাবক্লজ 2 তে। No such law as aforesaid shall be deemed to be in amendment of this constitution for the purpose of article 368। তার মানে কি বলা হচ্ছে? তার মানে এটা বলা হচ্ছে যে আর্টিকেল 368 এ আমরা দু রকমের মেজরিটি দেখব। একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, আরেকটা হচ্ছে স্পেশাল মেজরিটি প্লাস কনসেন্ট অফ হাফ অফ দ্য স্টেট। তার মানে আমাদের স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট লাগছে, এবং তার সাথে সাথে আমাদের এখন 28টা রাজ্য রয়েছে, 28টা রাজ্যের মধ্যে অ্যাটলিস্ট 16টা রাজ্যের রায় লাগবে, তার কারণ হাফ অফ দ্য স্টেটের কিন্তু রায় লাগবে। তাহলে এখানে এই আর্টিকেল 2, আর্টিকেল 3 তে যদি কোনো রকম চেঞ্জেস করতে হয়, তাহলে আমাকে আর্টিকেল 368 ইউজ করতে হবে না। আমি সিম্পল মেজরিটির দ্বারাই আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 তে অল্টারেশন বা চেঞ্জেস করতে পারি, এবং এই অল্টারেশন বা চেঞ্জেস একমাত্র কিন্তু করবে পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার না। ওকে, তাহলে এই হচ্ছে আমার আর্টিকেল 4 সাবক্লজ 2। এবার আমরা চলে যাচ্ছি কনক্লুশনে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো কি বলা হচ্ছে। প্রথম পয়েন্টে দেখো কি বলছি, ফর ক্রিয়েশন অর ডিস্ট্রাকশন অফ স্টেট দ্য পারমিশন ফ্রম দ্য কনসার্ন স্টেট ইজ নট ম্যান্ডেটরি আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মানে তোমাদের আর্টিকেল 3 তে আমি বলেছিলাম যে প্রেসিডেন্ট কিন্তু যদি আর্টিকেল 3 তে কোনো রকম চেঞ্জেস হয় স্টেটের বাউন্ডারির ক্ষেত্রে, অল্টারেশনের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু একটা ওপিনিয়ন নিতে পারে রাজ্যের, কিন্তু সেই ওপিনিয়নটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা শুধুমাত্র তাদের ওপিনিয়নটা নেওয়া। দেখো লেখা রয়েছে, বাট দ্য বিল হ্যাজ টু রেফার টু দ্য কনসার্ন স্টেট লেজিসলেচার ফর এক্সপ্রেসিং হুইচ ইজ আ টেম্পোরারি প্রভিশন। শুধু তাদের ভিউটা জানার জন্য, এটা যে সেন্ট্রাল গভর্নমেন্টকে বা ইউনিয়নকে মানতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। এবং কি বলছে, প্রায়র রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ নেসেসারি ফর দ্য স্টেট ক্রিয়েশন রিনেমিং দ্য বিল। তার মানে প্রেসিডেন্টের পারমিশন প্রয়োজন আর্টিকেল 3 এর ক্ষেত্রে, আর্টিকেল 2 এর ক্ষেত্রে মানে এক্সটার্নাল চেঞ্জের ক্ষেত্রে প্রেসিডেন্টের পারমিশন প্রয়োজন লাগে না। নো সাচ প্রভিশন ইজ ম্যান্ডেটরি আন্ডার আর্টিকেল 2।
তাহলে আর্টিকেল 3 তে শুধুমাত্র প্রেসিডেন্টের পারমিশন লাগবে, আর্টিকেল 3 তে আমার কিন্তু প্রেসিডেন্টের পারমিশন লাগবে না। তাহলে একবার রিভিশন আমরা দিয়ে নিই, কি আমরা পড়লাম উইথ সাব আর্টিকেলস আমরা দেখে নেব কি কি পড়লাম। তাহলে আর্টিকেল 1 এর আমরা সাব আর্টিকেল 1 এ দেখলাম ইন্ডিয়া এবং তার নাম। আর্টিকেল 1 এর আমরা সাব আর্টিকেল 2 তে কি দেখলাম, 2 তে দেখলাম এর কথা কোথায় মেনশন রয়েছে, ফার্স্ট শিডিউলে। আমরা সাব আর্টিকেল 3 তে কি দেখলাম, আমরা দেখলাম যে ইন্ডিয়ান টেরিটরিকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটা যে টেরিটরি গুলো এখন এক্সিস্টিং রয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলো, এবং ফিউচারে ইন্ডিয়া যে টেরিটরি গুলোকে অ্যাকোয়ার করবে। আমরা আর্টিকেল 2 তে কি দেখতে পেলাম, আর্টিকেল 2 তে দেখতে পেলাম যদি ইন্ডিয়া চায় যে কোনো টেরিটরিকে অ্যাডমিট করতে পারে বা সেই টেরিটরিটাকে স্টেট হিসেবে এস্টাবলিশ করতে পারে, যেরকম আমরা দেখলাম আর্টিকেল 2A তে সিকিম ছিল অ্যাজ এ অ্যাসোসিয়েট স্টেট। আমরা আর্টিকেল 3 তে কি দেখলাম, ইন্টারনাল চেঞ্জেস, নতুন স্টেট ফর্ম করা, স্টেটের বাউন্ডারি অল্টার করা, স্টেটের একটা স্টেটকে অন্য স্টেটের সাথে জুড়ে নতুন স্টেট করা বা স্টেটের নাম চেঞ্জ করা। এবং আমরা কি কি দেখলাম যে আর্টিকেল 4 এ আমরা এটা দেখতে পারলাম, আর্টিকেল 4 এ আমরা এটা দেখতে পারলাম যে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 তে যদি কোনো চেঞ্জেস করতে হয় সেটা কিন্তু সিম্পল মেজরিটিতে করা যেতে পারে, এবং তার এফেক্ট কে করবে, এফেক্ট করবে কিন্তু পার্লামেন্ট, সে যেটা মনে করবে। এবং আমরা দেখলাম যে এই যে চেঞ্জেস গুলো এইগুলো কিন্তু সিম্পল মেজরিটিতেই করতে হবে, তার জন্য আর্টিকেল 368 মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কোনো প্রয়োজন নেই। এবং আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এই যে স্টেটের যে রেকমেন্ডেশন এটা কিন্তু শুধুমাত্র রেকমেন্ডেশন, কোনো কম্পালসারি মেজার না। এবং আর্টিকেল 3 তে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন লাগলেও আর্টিকেল 2 এর ক্ষেত্রে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন ম্যান্ডেটরি না। তাহলে এই হচ্ছে তোমাদের আর্টিকেল সম্বন্ধে আমাদের ফার্স্ট ক্লাস। নেক্সট যে ক্লাসটা সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আমরা ফান্ডামেন্টাল রাইট নিয়ে ডিসকাস করব। এবং মাথায় রাখবে WBCS এর 2023 যে প্রশ্নটা এসছে সেখানে প্রায় 3 থেকে 4টে প্রশ্ন ফান্ডামেন্টাল রাইটের সাব আর্টিকেল নিয়েছিল। তাহলে সাব আর্টিকেলে নেক্সট ক্লাস তোমাদের দেখা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট নিয়ে। ততক্ষণ তোমরা এই ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের কিছু হেল্প হবে। তাহলে আমি এই পর্যন্তই রাখছি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।